হ্যালো এভরিওয়ান, আমি শুভদীপ। মাই পকেট ডায়েরির নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। বেনারস সিরিজের পর এবার আমরা দেখে নেব কলকাতার খুব কাছেই অবস্থিত কতগুলি দর্শনীয় স্থান। চলুন তাহলে শুরু করা যাক। আজ 31 মে, শনিবার, সময় সকাল 11:30। আজ আমাদের গন্তব্য হুগলি জেলার খানাকুল, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে হুগলি জেলার রাধানগর গ্রাম। নাগেরবাজার থেকে বেরিয়ে এয়ারপোর্ট, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে পেরিয়ে এখন আমরা এসে পৌঁছেছি বালি ব্রিজে। টিএন মুখার্জি রোড ধরে শিয়াখালা হয়ে রাধানগর গ্রামের দূরত্ব কলকাতা থেকে মোটামুটি 78 কিলোমিটার। সময় লাগে প্রায় 2.5 ঘন্টা। আমরা যখন রাজা রামমোহন রায়ের জন্মভিটের সামনে এসে পৌঁছলাম, ঘড়িতে তখন সময় দুপুর 2টো। 1772 সালের 22শে মে হুগলি জেলার রাধানগর গ্রামের এই বাড়িতেই জন্মগ্রহণ করেন রাজা রামমোহন রায়। ঊনবিংশ শতাব্দীর ভারতের নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায় ছিলেন একজন বিশিষ্ট সমাজ সংস্কারক, ধর্মীয় দার্শনিক এবং পণ্ডিত। তৎকালীন ভারতীয় সমাজের আধুনিকীকরণ, বিশেষ করে শিক্ষার প্রসার, নারীদের অধিকার, সতীদাহ প্রথা বিলোপ প্রভৃতি অবদানের জন্য তাকে আধুনিক ভারতের জনক হিসেবেও বিবেচনা করা হয়। রাজা রামমোহন রায়ের জন্মভিটেতে ঢুকেই প্রথমেই চোখে পড়বে একটি দোলমঞ্চ বা মতান্তরে দুর্গা মঞ্চ। তার পাশেই দেখতে পাওয়া যাবে একটি আবক্ষ মূর্তি। এই ভবনটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। ভবনটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে যিনি থাকেন তার কাছ থেকেই আমরা জেনে নিলাম বেশ কিছু অজানা তথ্য। আগে এর ইতিহাস সম্বন্ধে একটু বলুন। আমরা ইতিহাসে পড়েছি রাজা রামমোহন রায়ের জন্ম 1772 খ্রিস্টাব্দে 22শে মে রাধানগর গ্রামে। এই গ্রামটার নাম রাধানগর গ্রাম। এই গ্রামে উনি জন্মগ্রহণ করেছিলেন গোয়ালঘরে। আছে ওই যে যেখানটা সাইকেল দেখছি, এটা হচ্ছে রাজা রামমোহন রায় 1772 খ্রিস্টাব্দে 22শে মে ওখানে জন্মগ্রহণ করেন। এটা হচ্ছে 3টে সমন্বয়ে গঠিত, হিন্দু, মুসলমান, খ্রিস্টান মন্দির, মসজিদ, গির্জা। এটা হচ্ছে রাজা রামমোহন রায় ফ্যামিলি নিয়ে থাকতেন। এটা হচ্ছে আসল বাড়ি। আর বাইরে যেটা ফাঁকা ময়দান, তখন আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, সেজন্য ওটা ওই ভগ্ন অবস্থাতেই আছে। আর এইটা হচ্ছে রাজা রামমোহন রায়ের স্মৃতিসৌধ, আসল বাড়ি। আর ডান দিকের এটা হচ্ছে রাজা রামমোহন রায়ের বংশ তালিকা। একটু তুলে নিন আপনি। হ্যাঁ, আমি তুলে নেব, আপনি বলুন, আমি তুলে নেব। আর এইটা হচ্ছে 2022 সালে এইটা হয়েছে, এই ডান দিকে এটা। হ্যাঁ। আর এই ভবনটার নকশা করেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর ডান দিকে ওটা হচ্ছে লাইব্রেরি। আর ডান দিকে ওটা হচ্ছে ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয় রাজা রামমোহন রায়ের যে কবর হয়েছিল, সেখান থেকে মাটি আনা হয়েছে। ওই লাইব্রেরি ওই পার্টটা? হ্যাঁ, ওইটা লাইব্রেরি। আচ্ছা। আর ওইটা হচ্ছে 2013 সালে ইংল্যান্ডের ব্রিস্টল শহরের মন্দিরটা, রাজা রামমোহন রায় যে ইংল্যান্ডের ব্রিস্টল শহরে কবর হয়েছিল, সেখান থেকে মাটি আনা হয়েছে। ওটা 2013 সালে স্থাপিত হয়েছিল। আচ্ছা। আর এইটা হচ্ছে দোলমঞ্চ। কেউ কেউ বলে দুর্গা মন্দির। রাজা রামমোহন রায়ের বংশধররা কিছু কিছু আছেন, তাদের সঙ্গে রিলেটিভ আছে আমার, মানে তারা বলেন যে এটা মা আমাদের দুর্গা। এখানে কি দুর্গা পুজো হয়? পুজো টুজো হয়নি, সারা বছর ব্যাপী অনুষ্ঠান সূচি লেগেই থাকে। যেমন রাজা রামমোহনের জন্মদিবস তো পালন করাই হয় প্রতি বছর, মৃত্যু দিবস পালন করা হয়, বিদ্যাসাগরের জন্মদিবস পালন করা হয়। তারপর বিভিন্ন স্কুল টিচাররা ওনারা এখানে সারা বছর ব্যাপী অনুষ্ঠান সূচি করেন। সরকার থেকে কোনো অনুদান না দিলেও কিন্তু নিজেদের মধ্যে ওরা, আমি দেখেছি, খুব সুন্দরভাবে অনুষ্ঠান করেন। আমি সহযোগিতা করি, কাজকর্ম টুকটাক আমি করে দিই, ওদের জন্য সহযোগিতা করি। তারপর পরিষ্কার পরিচ্ছন্নতা আমি করি এখানটা। আমি 2022 সাল থেকে কাজ করছি এখানে। আচ্ছা আচ্ছা। আগে রামমোহন 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলাম। আচ্ছা।
আমি 10 বছর ছিলাম। আচ্ছা রাজা রামমোহন রায় মূর্তি পূজা উনি পছন্দ করতেন না। আচ্ছা, সতীদাহ বেদি যেটা আছে ওনার বৌদির, ওটা আছে এখান থেকে 1.5 কিলোমিটার, ওটা আছে রঘুনাথপুর আমবাগান বললেই আপনাকে দেখতে সেটা দেবে। কোন রাস্তা? এই রাস্তা দিয়ে যেতে এই হবে? পিছের রাস্তা ধরে আপনি পূবের দিকে রাস্তায় যাবেন, গিয়ে হ্যাঁ উত্তরের দিকে যাবেন, 1.5 কিলোমিটার রাস্তা, বলবেন রঘুনাথপুর আমবাগান যাব, হ্যাঁ। রাজা রামমোহন রায়ের বসত বাড়ি যাব। আচ্ছা, এইখানে ওনার জন্ম হয়েছিল আর থাকতেন উনি ওখানে? এখানে আদি বাড়ি, এখানে ফ্যামিলি নিয়ে থাকতেন। সতীদাহ প্রথা রদ করেছিলেন বলে বাবা মার কাছ থেকে ত্যায্য পুত্র হয়ে উনি ওখানে চলে গিয়েছিলেন। আচ্ছা অনেক দুঃখের স্বরূপ উনি চলে গিয়েছিলেন, ওখানে নিজস্ব বাড়ি করেছিলেন উনি। আচ্ছা ওখানে ওই বংশ তালিকাটা যেটা দেওয়া আছে হ্যাঁ। আপনি তুলে নেবেন। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। মন্দির, মসজিদ এবং গির্জার নির্মাণশৈলীর মিশ্রণে এই ভবনটির নির্মাণ করা হয়েছিল। সাহায্য করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। ঘরের মধ্যে ঢুকে প্রথমেই চোখে পড়বে রাজা রামমোহন রায়ের সুদীর্ঘ বংশতালিকা। কথা বলে জানা গেল সরকারি অনুদান সেভাবে কিছুই দেওয়া হয় না রক্ষণাবেক্ষণের জন্য। তবুও স্থানীয় মানুষজন নিজেদের উদ্যোগে রক্ষা করে চলেছেন এই জন্মভিটে। ঘরের প্রতিটি দেওয়ালে টাঙানো রয়েছে রাজা রামমোহন রায়ের জীবনের বিভিন্ন স্মরণীয় অধ্যায়, কিন্তু যথার্থ রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলি পর্যাপ্ত দৃশ্যমানতা হারিয়েছে। জন্মভিটের ঠিক বিপরীতেই রয়েছে রাজা রামমোহন রায়ের নামাঙ্কিত লাইব্রেরি। এখানেই গড়ে তোলা হয়েছে তার শ্বেত শুভ্র সমাধিসৌধটি। লর্ড বেন্টিংকের সাহায্যে প্রণীত সতীদাহ রদ করার আইন যাতে বাতিল না হয় তা নিশ্চিত করতে তিনি 1830 সালে ইংল্যান্ড যান। সেখান থেকে যুক্তরাষ্ট্রে সফরকালে ব্রিস্টলের স্টেপলটনে মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে 1833 সালের 27 সেপ্টেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্রিস্টলের আর্নেসভ্যাল কবরস্থানে তাকে সমাহিত করা হয়। সেই সমাধিরই মাটি রাখা রয়েছে জন্মভিটে নির্মিত এই স্মৃতিসৌধে। রাজা রামমোহন রায়ের জন্মভিটে দর্শন করে আমরা রওনা দিলাম তার বসত বাড়ির উদ্দেশ্যে। গুগল ম্যাপ থেকে জানা গেল সংশ্লিষ্ট জায়গাটির নাম রঘুনাথপুর আমবাগান, দূরত্ব প্রায় 1-1.5 কিলোমিটার। জানতে পারলাম সতীদাহ প্রথা বিলুপ্ত করার আইন প্রণয়ন করতে উদ্যোগী হওয়ায় তার বাবা তাকে জন্মভিটে থেকে বিতাড়িত করেন। এরপর তিনি বসবাস শুরু করেন এই বসত ভিটেতে। মিনিট দশেকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বসত ভিটের সামনে। দেখলাম সামনের জমিতে মধুর চাষ হচ্ছে, এও এক নতুন অভিজ্ঞতা। সেদিকে খানিকক্ষণ দেখে চলে এলাম রাজা রামমোহন রায় বসতবাটি পর্যটন কেন্দ্রের সামনে। টিকিটের মূল্য জনপ্রতি 20 টাকা। 18 শতকের শেষের দিকে আমাদের সমাজ বহু অনৈতিক বর্বর নিয়ম দ্বারা পরিবৃত হয়ে উঠেছিল। প্রয়োজন হয়ে পড়েছিল আশু সংস্কারের। এর মধ্যে সতী প্রথা ছিল সর্বাধিক বর্বর। যৌতুকের বিনিময়ে অল্প বয়সী মেয়েদের অত্যাধিক বয়সী পুরুষের সঙ্গে বিবাহে বাধ্য করা হতো এবং সেই স্বামীর মৃত্যু হলে অধিকাংশ ক্ষেত্রে জোর করে অথবা মাদকাসক্ত করে স্বামীর চিতায় বিধবা মেয়েটিকে সহমরণে যেতে বাধ্য করা হতো। বাসভবনে প্রবেশ করে সামনেই দেখা মিলবে রামমোহনের জ্যেষ্ঠ ভাতৃবধূ অলোকমঞ্জরী দেবীর স্মৃতিতে নির্মিত সতীদাহ বেদি। জানা যায় বহু চেষ্টা করেও রাজা রামমোহন রায় তার বৌদির সহমরণ আটকাতে পারেননি। এই বর্বর ঘটনার পর 1811 সালে তিনি সতীদাহ প্রথা উচ্ছেদের সংকল্প গ্রহণ করেন এবং তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংকের সহায়তায় প্রবল ধর্মীয় বিরোধিতা সত্ত্বেও সতীদাহ বিরোধী আইন পাশ করতে সমর্থ হন। বিশাল এই জায়গাটির যথার্থ রক্ষণাবেক্ষণ করা হয়েছে এবং সমগ্র বসত ভিটেটি প্রচুর পরিমাণে আম গাছ, ফুল গাছ ও জলাশয় দিয়ে ঘেরা।
কিছু দূর এগিয়ে গেলে চোখে পড়বে স্মৃতি হয়ে দাঁড়িয়ে থাকা বসতভিটের ভগ্নপ্রায় কয়েকটি নোনাধরা প্রাচীর। জন্মভিটে থেকে বিতাড়িত হওয়ার পর 1817 সালে রাজা রামমোহন রায় এই বসতভিটেটি তৈরি করেছিলেন। রামমোহনের পত্নী উমাদেবী এই ভিটেতেই বসবাস করতেন। কলকাতা থেকে এসে রামমোহন মাঝে মধ্যে এই ভিটেতেই থাকতেন। 2022 সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন এই ভিটেকে ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছেন। সমগ্র জায়গাটি গাছপালা পরিবৃত হওয়ায় এখানকার পরিবেশ বড়ই মনোরম। তৎকালীন গোঁড়া সমাজের বিরুদ্ধে তিনি যে কুঠারাঘাত করেছিলেন তার জন্য তিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। রাজা রামমোহন রায়ের বসতভিটে দেখে আমরা যখন বেরিয়ে এলাম, সময় তখন বিকেল 5টা। রোদের তেজ বেশ কিছুটা কমে এলেও গরমের বিন্দু মাত্র কমতি নেই। এরপর আমরা রওনা দিলাম গুপ্ত বৃন্দাবন ধাম বা শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দিরের উদ্দেশ্যে। গুগল ম্যাপ অনুযায়ী 10 মিনিটের বেশি সময় লাগার কথা নয়। অবশেষে আমরা এসে পৌঁছেছি শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির বা গুপ্ত বৃন্দাবন ধামে। শ্রী চৈতন্যদেব নিজের হাতে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। কথিত আছে, বৈষ্ণব ধর্ম প্রচারের উদ্দেশ্যে শ্রী চৈতন্যদেব তার কয়েকজন শিষ্যকে দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়েছিলেন। তার মধ্যে অভিরাম ঠাকুর হলেন একজন। তাকে দ্বাদশ গোপালের প্রথম গোপালও বলা হয়। এই মন্দিরেই অধিষ্ঠান করছেন কোষ্ঠী পাথরের দ্বারা নির্মিত শ্রী গোপীনাথ জিউ। তিনি ছিলেন অভিরাম ঠাকুরের পরম আরাধ্য। মূল মন্দিরের পাশেই রয়েছে একটি নাট মন্দির ও রাধা মাধবের মন্দির। আমরা যে সময় গিয়েছিলাম তখন মন্দির বন্ধ থাকায় বিগ্রহের দর্শন করতে পারিনি। মন্দিরের কাছেই রয়েছে প্রায় 500 বছর পুরনো একটি বকুল গাছ। এর বিশেষত্ব হলো এতে ফুল হলেও ফল হয় না। কথিত আছে, বহু বছর আগে কোনো এক পাখি এই বকুল গাছের ফল নিয়ে গিয়ে গোপীনাথ জিউয়ের প্রসাদের কাছে ফেলায় তার ভোগ নষ্ট হয়। তখন শ্রী অভিরাম ঠাকুর সেই বকুল গাছকে অভিশাপ দেন যে তার আর কোনোদিন ফল হবে না। এই কাহিনী বহু বছর ধরে লোকমুখে প্রচলিত হয়ে আসছে। সেই থেকে এই গাছ আজও প্রচুর ফুল দিলেও ফল দিতে পারে না। আজকের জন্য তাহলে এটুকুই। পরের পর্বে আমরা দর্শন করব শ্রী শ্রী ঘণ্টেশ্বর শিব মন্দির ও মা রত্নাবলীর মন্দির। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের আরও উৎসাহিত করবেন। ফিরে আসছি খুব শীঘ্রই পরের ভ্রমণ বৃত্তান্ত নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।